ধারকির মামলায় সেদিন সারা রাত আমরা ওই মাঠের ভিতরেই ছিলাম। ওই রাতে যারা আমার সঙ্গে ছিল তারা অনেকেই আমার পাশে বসা আছে। এখন আমার জীবনের যতগুলো করুণ কাহিনী ওই ধারকির দিন, ওই দিন একটা দারুণ করুণ কাহিনী। রাস্তায় আপনাদের পিটাচ্ছে, আপনারা চিৎকার করতেছেন, আমি ওই মাঠের ভিতরে সরিষা ক্ষেতের ভিতরে বসে শুনতেছি আমার ভাইদের পিটাচ্ছে। কেউ কেউ বলতেছে স্যার আমি দোষী, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, পুলিশ পিটাচ্ছে, পুলিশের মারির শব্দ আমি ওই সরিষা ক্ষেতের বসে শুনতেছি। আর আমার ভাইদেরকে বলতেছি যে কি অবস্থা, কয় ভাই মাথা উঁচু করবেন না, ওরা লাইট মারতেছে, আমাদের মাথার উপর দিয়ে লাইট মারতেছে। জয়পুরহাটে আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি বললেন হুজুর সিমটা বন্ধ করে রাখেন, কারণ ওরা সিম ত্যাগ করতে পারে। সেদিন সিম বন্ধ করে সারা রাত প্রচন্ড শীতের ভিতরে সারা রাত হেঁটে 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 একজন হিন্দুর বাড়িতে যে আমরা অবস্থান নেই, ওনাকে ডাকলাম, দেখি উনি হিন্দু। উনি বললেন আপনারা কারা? তখন আমার সাথীরা যারা ছিল তারা বলল আমরা ওই ধারকির মাহফিল শুনতে গেছিলাম, ওখানে এক বক্তা আসছে, সে বক্তা কি বলেছে না বলেছে, পুলিশ আক্রমণ করেছে, আমরা পথ পাচ্ছি না তাই ঘুরে আসছি। হিন্দু সেদিন লাইট জ্বালিয়ে আমাদের একটা মসজিদ দেখাই দিল। সেই মসজিদের ভিতরে যেয়ে দেখে এরকম চট বিছানো কিচ্ছু নাই, ওই চট ছেলেদের গায়ে দিলাম। আর আমিও ছেলেদের ভিতরে থেকে সারা রাত ওই শীতের ভিতরে পার করেছি। আমি আজকে জয়পুরহাটের মানুষের কাছে জানতে চাই কি অন্যায় করেছিলাম আমরা, কি অন্যায় ছিল আমাদের? আমাদের অন্যায় ছিল একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আযীজিল হামিদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এত মামলা খাওয়ার পরেও কি আমরা ময়দান ছেড়ে দিয়েছিলাম? আর এখন তো সব ময়দান আমাদের দখলে। একটা মাহফিলের কথা আমার বারবার মনে পড়ে। মাহফিলে স্টেজে উঠে ওয়াজ করতেছি, চারিপাশে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব ঘিরে ফেলেছে। মঞ্চের পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, মঞ্চের পিছনে শাড়িতু সাদা পোশাকধারী এই পিস্তল নিয়ে পুলিশ বসে আছে। শিবিরের সভাপতি, তোমাদের আমি ধন্যবাদ জানাই। শিবিরের সভাপতি কানে কানে যেয়ে বলতেছে হুজুর আজকে কিন্তু বাঁচার কোনো লাইন নেই, চারিপাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লোক ঘিরে ফেলেছে। আমি বললাম তাহলে কি করা যায়? শিবিরের থানা সভাপতি বললেন ভাই আপনি কাজ চালিয়ে যান, আমি এদিকটাই দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এদের পরে রহমত করুক। এবারও কিছুক্ষণ পরে এসে একটা চিরকুটি লিখে দিল, হুজুর মোনাজাত শুরু করবেন, হাফ করবেন আপনি আর হাফ দেবেন দ্বিতীয় বক্তার কাছে। দ্বিতীয় বক্তা আপনার পাশে দিয়েছে, ও বসে আছে। তো আমি বললাম তা ঠিক আছে। শেষ মোনাজাতের আগে আমি একটু বাড়াই দিয়ে বললাম যে ভাই চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি কবুল হয়, চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি। যারা পুলিশের ভাই আছেন, আওয়ামী লীগের ভাই আছেন, আপনাদের বাপ নাকি কেউ কবরে যায়নি, তো আপনারাও একটু চোখ বুঝি আল্লাহর কাছে দোয়া করেন। আমি মোসাফের বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওরা চোখ বন্ধ করল। আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগটাই কাজে লাগাইতে হবে, তাছাড়া তো এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো লাইন নেই। তো আমি এবার মোনাজাত শুরু করলাম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা। হুজুর মাইক ধরেন। হুজুর বলছে কামা রাব্বায়ানি সগীরা। নেতারা সব কি হয়ে মোনাজাত করতেছে সব বুঝিয়ে। শিবিরের সভাপতি আমার হাত কান ধরে নিয়ে কন্যা দিয়ে চলে গেল। মোনাজাত চলতেই আছে আর ওরা আমিন আমিন বলতেই আছে। শেষ পর্যন্ত হুজুর যখন বলেছে ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুলিশ ডাইনে বামে সবাই এসে হুজুরি ধরেছে। এতক্ষণ কি ওয়াজ করলেন? এই জন্য কি আপনার দাওয়াত ফিরিয়ে আনা হয়েছে? তো দ্বিতীয় বক্তব্য বলতে কারে কি বলতেছে, কার কথা আপনি কারে খুঁজতেছে? কাছে আপনি জিহাদি না?
এই লোকগুলো বলুক আমি জিয়াদি, বলুক দিন এই লোকগুলো বলুক দিন আমি জিয়াদি, বলুক এই লোকেরা সাক্ষী দিন আমি সেই হুজুর বলুক। এই আওয়ামী লীগের ভাইরা তোমরা বলো আমি জিয়াদি। তো বলছে স্যার সে লোক না স্যার। তো ওসি সাহেব বলছেন সে লোক কেন কই? আল্লাহু আকবার, কি কৌশল অবলম্বন করে আমাকে যেতে হয়েছে। হ্যাঁ জেনারেটর বন্ধ করে। হ্যাঁ তখন বাধ্য হয়ে ওসি সাহেব বলতেছে আমরা আর এ হুজুর ধরার জন্য কোনোদিন আসবো না, কারণ এ হুজুর মানুষ না, এ জেল। এই 100% জেল আমি বিশ্বাস করি, আপনারা করেন না করেন, এ জেল। নতুবা মোনাজাত ধরল সে লোক, মোনাজাতের শেষে সে লোক গেল করে। যদিও কথা আপনারা আমরা হেসে উড়াই দিলাম, ওই সময়টা কত কষ্টের ছিল একবার হিসাব করে দেখুন তো। জোরে বলুন ওই সময়টা কত কষ্টের ছিল। সেদিন যদি আমরা ময়দান ছেড়ে দিতাম ওরাই আনন্দিত হতো। কথা বলেন ঠিক না ঠিক? ধারকির মাহফিলের দিন আমরা যেতে চাইনি, বিশ্বাস করো ধারকির মাহফিলের দিন আমরা যেতে চাইনি। আমরা বলেছিলাম আজকে এত রিস্ক নেওয়া ঠিক হবে না, কিন্তু নেতৃবৃন্দ বলল আজকে যদি ময়দান ছেড়ে দেই ওরাই জয়ী হবে, আর আজকে আমরা যদি ময়দানে যাই আমাদের নামে মামলা হবে। আমরা জেনে বুঝেই ধারকির মাহফিলে গেছিলাম, আমরা জানতাম ওখানে গেলে মামলা হবে। আর যদি আজকের মাহফিলে না হয় আওয়ামী লীগ আমরা জিতে যাবে। আমার নামে হাজারো মামলা হোক দুঃখ নাই, কিন্তু বাতিলদের মুখে আমরা হাসি ফুটতে দেব না। তাই রিস্ক নিয়ে সেদিনকে ধারকির মাহফিলে গিয়েছিলাম। সমস্ত নেতৃবৃন্দ আজকে তাদের স্যালুট জানাই। মোড়ে মোড়ে জায়গায় জায়গায় সমস্ত জায়গায় জায়গায় তারা আমার পিছনে ছিল। পুলিশ যখন চারপাশে ব্যারিকেড দিয়েছিল, আমরা ধানের সরু ক্ষেত, ধানের সরু এর কি বলে আইল দিয়ে হেঁটে মঞ্চে গেছিলাম। আমি যখন মঞ্চে যাই সেদিনের কৌশলটা মনে পড়ে। মঞ্চে যখন যাই আমার সঙ্গে একটা ছেলে থাকতো আব্দুর রহিম। রহিমের বললাম রহিম তুমি স্টেজে থাকো, আমি নিচে বসবো, তুমি শুধু খেয়াল করবো। আমার বলো মুখ চোখ সব বাস। তো আমি যাচ্ছি, পুলিশ আমার ব্যারিকেড দিচ্ছে। কোথায় যাচ্ছেন? তা আমি বললাম আমি মঞ্চে যাবো, আমি ওয়াজ শুনবো, ওয়াজ শোনার জন্য আসছি। এই পথ ছেড়ে দেন, এই পথ দিয়ে জিহাদি যাবে, আমরা ধরার জন্য দাঁড়াই রয়েছি, সরে যান সরে যান। আমি রহিমের দিক তাকাই বলতে রহিম কি খবর? কয় রহিম তখন ইশারা করে বলতে ভাই আস্তে আস্তে আসেন আমি দেখতেছি। আমি যখন মাফলার মাথায় মুখ ঢাকা চাদর মুড়ি দিয়ে যখন মঞ্চ থেকে উঠেছি কেউ বুঝতে পারিনি যে আমি সেই লোক। কিন্তু রহিম আগের থেকে জানতো যে ভাই এসে গেছে। এরপরে যেই না আমি টুপি মাথায় দিছি রে ভাই, সেই সবাই নারায় তাকবীর দিয়ে আল্লাহু আকবার দিয়ে উঠেছে। পুলিশ যখন চিন্তা করলো এত ব্যারিকেড, এত ব্যারিকেড, বিড়াল লোকার পথে সে পথে জিহাদি গেল কি করে? আমি হাসানোর জন্য আপনাদের বলিনি, সেদিন আমার কত ভাইরা যে মাইর খেয়েছে তার কোনো ইয়াত্তা ছিল না। এই কষ্টটা কের জন্য করেছিলাম? ইসলামের জন্যই করেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন জীবনের রিস্ক দিয়েছিলাম শুধু আপনাদের জন্য, সেদিন জীবনের ঝুঁকি